ওই নির্যাতন আমি কখনোই আসলে কারোর কাছে শেয়ার করতে চাই না। শুধু আমি একটা কথা বলবো, এই দেশে পরবর্তী যেই সরকারে আসুক, কিংবা এখন যেই সরকারে আসুক, কেউ যাতে আইনের যাতে বৃদ্ধাঙ্গুলি যাতে কেউ না দেখাতে পারে। কারো যদি শাস্তি হয়, শাস্তি দিবে কোর্ট। পুলিশ তো কারো শাস্তি দিতে পারে না। পুলিশ তো কারো ইয়ার জন্য কাউকে অমানসিক নির্যাতন করতে পারে না। আসলে বর্তমান অন্তর্বর্তী সরকারের যেই জাতীয় ঐক্যমত্যের কমিশন মিটিং হচ্ছে, এইসব মিটিংয়ে যদি এইগুলো উঠে আসতো, আমার মনে হয় বাংলাদেশ এগিয়ে যেতে পারতো। আর ওই মামলায় আমি প্রায় 7 মাসের অধিক কারাগারে ছিলাম। নির্যাতন করে আমার বাসায় নিয়ে ওরা গান পয়েন্টে আমাকে বাসার ছাদে ওরা রেখে দেয়। আইন শৃঙ্খলা মানে কোথাও পৃথিবী কাউকে জানতে দেওয়া হয় না আমরা কোথায় আছি। আমাদেরকে ওখানে বদ্ধ রুমে রাখা হতো। ওদের যে খাওয়া দাওয়া ছিল, ওইগুলো খাওয়া দাওয়া খাওয়াইতো, কিন্তু ফ্যামিলি, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা, আইনজীবী কাউকে জানতে দেওয়া হয় না আমরা কোথায় আছি। আন্দোলন ছাড়াও অতীতে আমি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে, আমাদের জাতীয়তাবাদী দল আদর্শের চর্চা করতে গিয়ে 6 বারের মতো কারান্তরীণ হয়েছি। প্রায় 2 বছরের মতো আমি কারাগারে ছিলাম। অসংখ্য দিন আমি রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি, হসপিটালে কাতরিয়েছি অনেক, এবং গুমের শিকার হয়েছিলাম। আপনি যে ঘটনাটি বলেছিলেন, ফ্যাসিবাদ বিরোধী চূড়ান্ত আন্দোলনের দিকে যখন এদেশের মুক্তিকামী মানুষকে জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এবং গণতন্ত্রের আপসহীন দেশটিতে বেগম খালেদা জিয়া এই মুক্তিকামী মানুষকে আস্তে আস্তে একটু একটু করে গণ অভ্যুত্থানের স্বপ্নে বিভোর করেছিল, 2024 সালের ইলেকশনের আগে 2023 সালের 17ই আগস্ট আমাকে গোয়েন্দা বাহিনী, ডিবি হারুনের যে পুলিশ, তারা আমাকে গুলশান থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। ওখান থেকে ওরা উঠিয়ে নিয়ে গিয়ে ওদের যে কার্যালয়ে নিয়ে যাওয়ার আগে আমার চোখ বেঁধে অনেক নির্যাতন করেছিল। গাড়ির মধ্যেই অনেক অকথ্য গালাগালি করেছিল আমাকে। যা আমার কাছে যার সাথে আমার মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই, ওগুলো দিয়ে আমাকে সে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমি তো যেগুলো আমার কাছে মিনিমাম কোনো কিছু নাই, মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই, এগুলো যখন করা হচ্ছিল তখন আমাকে তারা ঘুরিয়ে ওদের যে ডিবি কার্যালয় ওখানে নিয়ে গেছিলো। আমার মোবাইল টোবাইল সব তারা ছিনিয়ে নিয়েছিল। কাউকে জানানোর জন্য তারা কোনো সুযোগ দেয় নাই। ওখানে নিয়ে তারা দিনভর অমানবিক নির্যাতন করে আমার প্রতি, চোখ বেঁধে, হাত বেঁধে। সেই নির্যাতনের আসলে স্মৃতিচারণ করতে যায় না। এইভাবে এমনিতে অনেক ঝামেলা, ট্রমাটাইজ হয়ে যায় অনেক সময়, এগুলো মনে করতে গেলে ঘুমাতে পারি না। তারপর ওখান থেকে তারা আমার যে বাসা, আমি তখন যে লালবাগে যে বাসায় থাকতাম, তাদের কাছে গোয়েন্দা তথ্য কিভাবে ওরা পেল, আমাদেরকে ওই বাসায় নিয়ে গেল আমাকে ব্যক্তিগতভাবে। আমি তো আমার বুঝ হওয়ার পরে আমি জাতীয়তাবাদী দলের কোনো কর্মসূচি আমি কখনোই মিস দিই নাই। তো ওই দিন 2023 সালের 17 আগস্ট, ওই দিনও শুক্রবার ছিল। ওই দিন আমাদের প্রোগ্রাম ছিল ঢাকা উত্তরে এবং ঢাকা দক্ষিণে, বিএনপির পদযাত্রা ছিল। তো ওই পদযাত্রায় আমি সারাদিন মিসিং, আমাকে কেউ পায় না। সন্ধ্যার পরে ওরা যখন আমাকে সারাদিন নির্যাতন করে আমার বাসায় নিয়ে ওরা গান পয়েন্টে আমাকে বাসার ছাদে ওরা রেখে দেয়। অনেকগুলা ডিবি পুলিশ গান পয়েন্টে রেখে দেয়। আমার সহযোদ্ধারা যারা রয়েছেন, তৎকালীন জাতীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং আমাদের আব্দুল কাদির জুয়েল সহ আমার রাজনৈতিক সহযোদ্ধা যারা রয়েছেন, তাদের নির্দেশনায় আমার অনেক সহযোদ্ধা আমার খোঁজে বাসায় আসে। আমার বাসায় এসে আমাকে খুঁজতে গিয়ে তারাও আরও 5 জন আমার সহ, আমি মোট 6 জনকে তারা ডিবি পুলিশ ধরে নিয়ে যায়। আমাদের টানা 2 দিন, ওই দিন সহ টানা 3 দিন আমাকে আইন শৃঙ্খলা কোথাও পৃথিবী কাউকে জানতে দেওয়া হয় না আমরা কোথায় আছি। আমাদেরকে ওখানে বদ্ধ রুমে রাখা হতো। ওদের যে খাওয়া দাওয়া ছিল, ওইগুলো খাওয়া দাওয়া খাওয়াইতো, কিন্তু ফ্যামিলি, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা, আইনজীবী কাউকে জানতে দেওয়া হয় না আমরা কোথায় আছি। দেশবাসীর ভালোবাসা এবং দলের ঐকান্তিক চেষ্টায় আমি আজীবন কৃতজ্ঞ থাকবো আমাদের দলের সাংগঠনিক এবং আমার ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি, ওনার ঐকান্তিক প্রচেষ্টায়, এবং আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ, ওনারা বারে বারে প্রেস কনফারেন্স করার কারণে, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য সংগঠন, বৈশ্বিক সংগঠন আমাদের আটকের ব্যাপারে উদ্বেগ জানিয়ে যখন তারা বারে বারে প্রেস কনফারেন্স করছিল, তখন তারা 3 দিন পরে আমাদেরকে কোর্টে প্রডিউস করেছিল। আমাদেরকে ভুয়া কিছু অস্ত্র দিয়ে নির্যাতন করে এগুলো দিয়ে আমাদেরকে কোর্টে প্রেরণ করেছিল। ওই মামলায় আমাকে প্রায় 9 দিনের মতো
রিমান্ড খাটতে হয়েছিল। রিমান্ডেও আমার প্রতি অমানুষিক এবং বর্বর নির্যাতন করেছিল। আসলে ওই নির্যাতন আমি কখনোই আসলে কারোর কাছে শেয়ার করতে চাই না। শুধু আমি একটা কথা বলবো, এই দেশে পরবর্তী যেই সরকারে আসুক, কেউ এখন যেই সরকারে আসুক, কেউ যাতে আইনের যাতে বৃদ্ধাঙ্গুলি যাতে কেউ না দেখাতে পারে। কারো যদি শাস্তি হয়, শাস্তি দেবে কোর্ট। পুলিশ তো কারো শাস্তি দিতে পারে না। পুলিশ তো কারো ইয়ার জন্য কাউকে অমানসিক নির্যাতন করতে পারে না। আসলে বর্তমান অন্তর্বর্তী সরকারের যেই জাতীয় ঐক্যমত্যের কমিশন মিটিং হচ্ছে, এইসব মিটিংয়ে যদি এইগুলো উঠে আসতো, আমার মনে হয় বাংলাদেশ এগিয়ে যেতে পারতো। আর ওই মামলায় আমি প্রায় 7 মাসের অধিক কারাগারে ছিলাম। আপনারা জানেন আমি তো আগস্টে অ্যারেস্ট হয়েছি, তার পরবর্তীতে অক্টোবর 28 তারিখে আবারও ডিবি হারুনের নেতৃত্বে আমাদের শান্তিকামী, মুক্তিকামী এবং গণতন্ত্রকামী বিএনপির নেতাকর্মীর উপর পল্টন পার্টি অফিসে কি স্টিম রুলার চালিয়েছিল এবং কি ব্যাপক ধরপাকড় এবং গ্রেপ্তার করা হয়েছিল। আমার আসলে জেলে অতীতেও গিয়েছি, এবারও গিয়েছিলাম। জেলের যদি স্মৃতিচারণ করতে যাই, আমি 17 আগস্ট থেকে 28 অক্টোবর পর্যন্ত আমাদের বিএনপির যত নেতাকর্মী যারাই জেলে গিয়েছিল, আমার সৌভাগ্য হয়েছে আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি আর কি তাদের পাশে থাকার জন্য, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, কারো ছোটো ভাই হিসেবে, কারো বড় ভাই হিসেবে। আমি সর্বাত্মকভাবে তাদের খাবার ভিতরে কারো যে কোনো অসুবিধা যদি হইতো, আমি আমার সহযোদ্ধাদের টানে আমি চেষ্টা করেছি আর কি তাদের সহযোগিতা করার জন্য। আর 28 অক্টোবর পরে যখন একদিনে প্রায় 1,500 লোক ঢাকা কেন্দ্রীয় যে জেলখানা ওখানে গিয়েছিল, কিন্তু 28 অক্টোবর ওই রাত্রি ওদের জন্য ঢাকায় শুধু একটা বিল্ডিং, টোটাল বিল্ডিং খালি করে ফেলা হয়েছিল এবং যারা বিএনপি সবাইকে ওই রুমে রাখতো এবং তাদের দেখা সাক্ষাৎ। জেলেও আমাদের সহযোদ্ধাদের প্রতি প্রচুর অমানবিক নির্যাতন করা হয়েছিল। বন্দি জেল কোড অনুযায়ী তাদের কোনোভাবে কোনো ট্রিট করা হয় নাই। তারপর তো প্রায় আমি ওখানে থেকে প্রায় 7ই নভেম্বর আমাকে চালান দিয়ে দেওয়া হয়েছিল কাশিমপুর জেলে। কাশিমপুর জেলে থাকার সময় এদেশের মানুষ তো 7ই জানুয়ারি যে পাতানো আমির যে নির্বাচন, মানুষ তো উন্মুখ হয়েছিল এদেশের সেনাবাহিনীর প্রতি কিংবা ইয়ার প্রতি মানুষের একটা এক্সপেকটেশন ছিল হয়তোবা এবার কিছু একটা হবে। কিন্তু স্বৈরাচারী সরকার দেশ এবং তাবেদার ভারতের কৌশলে এমনভাবে দেশকে তারা আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, আসলে মানুষ বের হওয়ার কোনো উপায় ছিল না। তারপর 7ই জানুয়ারি যখন ইলেকশন হয়েই গেল এবং আমাদের যারা ওখানে যারা সহযোদ্ধা যারা ছিল, যারা আমাকে যেভাবে মামলায় তারা ফাঁসিয়েছিল, তারা তো মনে করেছিল আমি বুঝি অনেক বছর জেলে থাকবো। তা আমিও আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, শক্তি দাও, যাতে আমি এই যে অন্যায়গুলো আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আমি যাতে বইতে পারি। ওখানে তো সহযোদ্ধাদের তো পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনি যদি একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া যারাই এখানে গিয়েছিল, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ তাদের পাশে থাকার চেষ্টা করেছি। কৃতজ্ঞতা আসলে কাউকে কাছে রিওয়ার্ড চাই না, কিন্তু তারপর যদি বলতে চাই আর কি, 2024 সালের যখন ইলেকশন হয়ে যাওয়ার পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারেক রহমানের তত্ত্বাবধানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমি 2024 সালের 19শে মার্চ জেল থেকে আল্লাহর রহমতে জামিন পাই, জামিনে মুক্তি লাভ করে তো তখন রমজান ছিল, রমজানের অর্ধেক রমজান আমি জেলেই কাটিয়েছি। তারপরে তো বের হওয়ার পরে মামলার যে ধারাবাহিক কার্যক্রম, আবারও তো আমরা তো যেই মামলা আমাদেরকে দেওয়া হয়েছিল কিংবা যে পরিমাণ মামলা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এই মামলার যদি সাজা হয় তাহলে তো আমাদের 200-300 বছর জেলে থাকতে হবে। আমরা তো সবসময় একটা ফুরসত খুঁজছিলাম, যে কোনো একটা অজুহাত খুঁজছিলাম এবং আমাদের জানবাজি আমার তো সবসময় একটি ছিল যে জেলের বাইরে যদি থাকি তাহলে তো মিনিমাম 200-300 বছর কারাগারে থাকতে হবে, যে কোনো মূল্যে সরকারকে হটাতে হবে। এই ফেসিস্ট, এই খুনি, এই ভোটচোর, ভোট ডাকাত সরকারকে যে কোনো মূল্যে হটাতে হবে। এই ধারণা থেকেই সবসময় আমি একদিনের জন্য কোনো দিন আন্দোলনে পিছপা হই নাই। আমি ছাত্র দলের ক্রীড়া সম্পাদক ছিলাম ক্লাস 7-এ পড়া অবস্থায়। তারপর থেকে অদ্যাবধি আমার সংগঠনের যারা রয়েছে তারা কেউ বলতে পারবে না আমি জিশান একদিনের জন্য কোনো প্রোগ্রামে অনুপস্থিত।